আমি কিন্তু এই সংসদ নিয়ে খুব একটা আনহ্যাপি না। আমি ধরে নিলাম মাসুদ কামাল বোঝে না পার্লামেন্টে, আমি বুঝি। আমি বুঝলে আপনাতে এই ইগো অ্যান্ড স্যাটায়ার করার টেন্ডেন্সিটা কেন, আপনার কি কারণটা কি? 2/3 মেজরিটি পাওয়ার পর এই যে আপনি স্যাটায়ার করেন, হু কেয়ার? এই পার্লামেন্টের প্রয়োজন না। ইনফ্যাক্ট উই আর ওয়েস্টিং টাইম। সংসদে যেগুলো হচ্ছে, শুনেন, সংসদে কি হলে আমরা খুশি হব, এটা যদি আমাকেই জিজ্ঞাসা করেন, আমি যেটা বলবো সেটা হয়তো কালকে আবার আমি অস্বীকার করবো যে না, এটা না, আরও কিছু চাই। মানে সংসদে আমরা আসলে কী চাই আমরা জানি না। দেখেন, একটা কথা ভাবেন আপনি, 2014 পর থেকে 2024 পর্যন্ত, এই 10 বছরে যে সংসদ আমাদের ছিল, সেটা কি সংসদ ছিল আদৌ? কোনো একটা সরকারি দল ছিল, তার ধামা ধরা একটা বিরোধী দল ছিল। আসলে সংসদে যে একটা বাহাস হয়, সংসদে একটা বিতর্ক হয়, সংসদে যে মানুষের নানা ইস্যুজ নিয়ে কথাবার্তা হয়, এটি তো আমরা প্রায় বলতে গেলে ভুলে গেছিলাম। তো তার মধ্যে এটা যেটা আসছে, যতই আমরা বলি না কেন যে এটা আসলে লোক দেখানো, বিরোধিতা করে, তলে তলে সবই ঠিক, এই ধরনের নানা কথা বলা হয়। এই কথাগুলোও যে একদমই ভিত্তিহীন, একদমই কোনো মানে এটা কোনো মানে কিছুই নাই বাস্তবের পেছনে, তাও আমি বলি না। আছে, অনেক কিছু আছে। বিএনপি এবং জামাতে ইসলাম তো আসলে খুব একটু যোজন দূরত্ব না, তারা তো একসঙ্গে ঘর সংসার করার লোক, তাই না? কাজেই মিল মহব্বত তো আছে কিছুটা, এবং বাইরে তারা সেটা দেখায়ও, ভিতরেও দেখায়, বাইরে বা কখনো বাইরে দেখায়, কখনো ভিতরে দেখায়, সবই আছে। তারপরেও এখানে কিন্তু কিছু আলাপ আলোচনা হয়। আমরা তো এই সংসদ অধিবেশনের বিভিন্ন কথাবার্তাগুলো, এগুলো তো আমরা টেলিভিশনের পর্দায় দেখতেছি, টিভিতে যেটা দেখি, যে কথাবার্তা শুনি আমরা, এগুলো যে একেবারে হাস্যকর, একেবারেই ফালতু, তা কিন্তু না। কিছু কিছু বিষয় হয়তো সংসদে আলোচনা না হলে ভালো হতো, এটা স্পিকার যিনি আছেন উনিও বলেন মাঝে মাঝে। সেগুলো তো মনে করেন এই সংসদের, আমার তো মনে হয় যে একটা বড় অংশ, প্রায় 70% মতো তো যারা আছেন, তারা তো নতুন, তারা সংসদের রীতিনীতির অনেক কিছু হয়তো অতটা অবহিত নন, অথবা জানেন না, প্রথম প্রথম আসছেন, ভুলভ্রান্তিও হচ্ছে, হয়তো এক সময় ঠিকও হয়ে যাবে। কিন্তু তার উপরে আমি কিন্তু এই সংসদ নিয়ে খুব একটা আনহ্যাপি না। আচ্ছা, আমি পার্সোনালি খুব একটা আনহ্যাপি না। আমার কাছে মনে হয়েছে যে যারা আলাপ আলোচনা করছে, করুক না। অনেক সময় ছেলে মানুষের ঘটনা ঘটছে, বাজেট কি হবে না হবে, এটা দেখলাম যে আমির হামজা বাজেট নিয়ে একটা মন্তব্য করলেন, বললেন যে 5-6 হাজার কোটি হলে ভালো হতো। এখন তো উনি তো বললেন এভাবে, উনি হয়তো জানেন না, উনি হয়তো বাজেটটাই বুঝেন না, তারপরেও তো জনগণ তাকে ভোট দিয়ে পাঠাইছে, তাই না? জনগণের রায়কে তো আর আপনি অবমূল্যায়ন করতে পারবেন না। তারা হয়তো আগামী বাজেটে দেখবেন এই লোকে হয়তো অনেক অন্যরকম কথাবার্তা বলবে। কাজে আমার কথা হলো কি, শিখুক, অসুবিধাটা কি আছে? আর এমন কিছু তো আমাদের সংসদের অনেক কিছুই তো এখন পর্যন্ত মনে করেন খুব একটা, প্রথম অধিবেশন তো গেল আপনার ওই আগের সরকারের ওগুলিকে রিকগনিশন করতে করতেই, এখন এসে নিয়ে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। বাজেট আলোচনায় খুব মানে আপনার একদম টু দ্য পয়েন্ট আলোচনা কে করছে বলেন? আমি তো দেখি যে বাজেট নিয়ে টু দ্য পয়েন্টে আলোচনা করতে গেলে একমাত্র আমার কাছে মনে হচ্ছে যেটা, এই যে ওদেরই এক সংসদ সদস্য রেজা কিবরিয়া, উনি কিছু কথাবার্তা বলছেন যেটা আমার কাছে ভালো লাগছে, যে উনি অর্থনীতি নিয়ে কথা বলছেন। বাজেট তো একটা অর্থনৈতিক বিষয়, তাই না? তো সেগুলো না হলে বাকি যা আছে, অনেকে বাজেট বক্তৃতা দিতে যায় নিয়ে নিজের এলাকার কথা বলতেছেন, তো এগুলো তো বলেও আবার অনেক সময় সুযোগ নিয়ে বলে। তো সব মিলে আমার কাছে যে একদম হতাশ হয়ে যাবো এখনই তা না, হয়তো আরও অনেক প্রত্যাশা ছিল, যে আরও অনেক প্রত্যাশা আমরা এখনও করে আগামীতে হয়তো তারা দেখতে পাবো। প্রথম অধিবেশনে আমাদের অর্জন ছিল স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের আলাপ, বিপক্ষের আলাপ, গুপ্ত সুপ্ত, এই সমস্ত আলাপ। এবং মানে আলাপগুলো এরকম হয়, বিশেষ করে আমি দেখলাম যে 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের আলোচনাগুলো এরকম হয় যে শেখ হাসিনা চলে গেছে মানেই বোধহয় মুক্তিযুদ্ধটা চলে গেছে, এরকম একটা বিষয়। তা নইলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে শেখ হাসিনা যে বয়ানটা যেভাবে দিতেছিল দীর্ঘ 16 বছর যদি ধরি, তার দিতে হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, পক্ষের শক্তি, এটা বলতে বলতে বিপক্ষের শক্তি চলমান 55 বছর যাবতীয় এই দেশে আছে, এই বিপক্ষের শক্তি আছে। এবং এই বিপক্ষের শক্তি, মাসুদ কামাল যে কথাটা বলল যে এই বিপক্ষের শক্তি, এই মুহূর্তে বিপক্ষের শক্তি জামাত, যে জামাতকে নিয়ে
বিএনপির তো যথেষ্ট দহরম মহরম অন্তরঙ্গতা ছিল এবং মন্ত্রী পর্যন্ত হয়েছিল। আবার যদি আওয়ামী লীগের দিকে তাকান, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করে তখন কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি সবাই মিলে আন্দোলন করেছে। আমার বক্তব্য একটাই, যে এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেটা, আপনি যত কিছুকেই কাজে লাগান না কেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিটা তো আপনারা ভাই কাজে লাগাইতে পারেন না। যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা ঘ্রাণ পান, প্রয়োজন না হইলে গন্ধ পান। আর এই বয়ানটাই বা কিসের? 55 বছর যাবত আমরা এই ডিসপিউট দূর করতে পারলাম না কেন? এখন বললে হয়তো কেউ বলবে যে যেমন একই দেশে কয়দিনের ব্যবধানে বিচার হইল, আর তাতে আইসিটি কোর্টে কিছু লোকের মৃত্যুদণ্ড হয়ে গেল, আবার তাদেরই একজন খালাস পেয়ে গেল এই 5ই আগস্টের পরে। তাতে মনে হয় যে আমাদের দেশের সব কিছু নিয়ন্ত্রণ হয় সরকার দ্বারা। কেন বলছি? এই যে সংসদে প্রথম অধিবেশন বললাম এইটা, আর দ্বিতীয় অধিবেশনে কি আলাপ হয়েছে আপনি শুনবেন? ওভেন, ওয়াশিং মেশিন, পর্দা ইত্যাদি লাগবে। হ্যাঁ, যারা গেছেন পার্লামেন্টে তারা নতুন, নাও বুঝতে পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে যখন সরকারি পক্ষ থেকে অতিমাত্রায় স্যাটার না কইরা তারা বলতে পারতো, যারা খুব অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যারা নাকি নিজের দলের অস্তিত্ব বিলীন কইরা কোনো দলের পিছে ঘুরে ঘুরে এমপি হয়, তো তারা আবার খুব স্যাটায়ার করে বলতেছে আমি একটা মেশিন কিনে দিব, স্বরাষ্ট্রমন্ত্রী বললো আপনি একটা মার্কিও ব্র্যান্ড কিনে দিবেন, এইভাবে সলভ করুন। এটা কি তামাশার জায়গা নাকি? আমি ধরে নিলাম মাসুদ কামাল বোঝে না পার্লামেন্টে, আমি বুঝি। আমি বুঝলে আপনাতে এই ইগো অ্যান্ড স্যাটায়ার করার টেন্ডেন্সিটা কেন? আপনার কি কারণটা কি? আপনি বলতে পারতেন ইয়েস আমার বন্ধুরা বা আমার সংসদ সদস্যরা নতুন আসছেন, এইটার জন্য প্রপার প্রসিডিউর হইল যে আপনারা পূর্ত মন্ত্রণালয় বা কনসার্ন যারা আছে তাদেরকে বলেন। এটা হবে রিপ্লাই। এটা তো পার্লামেন্ট না, এটা হইলো এমনি 2/3 মেজরিটি পাইছেন। 2/3 মেজরিটি পাওয়ার পর এই যে আপনি স্যাটায়ার করেন, হু কেয়ার? এই পার্লামেন্টের প্রয়োজন না। ইনফ্যাক্ট উই আর ওয়েস্টিং টাইম। কেন বলছি? আপনি এই অধিবেশন যে অর্থ কি এটা হলো বাজেট সেশন, হ্যাঁ, আপনি মনে করেন বাজেট নিয়ে বহু বিরোধিতা হইলে কি হবে? কি আমি ব্যক্তি যেমন বলছি, এই বাজেট নিয়ে আমার কোনো আলোচনা নাই, সমালোচনা নাই, কারণ সরকার বাজেট যখন করছে সরকার জানে কিভাবে মিট আপ করবে। আমি একটা প্রস্তাব দিছি সরকারকে, আবারও দিচ্ছি প্রস্তাবটা, যে আপনি 2,500 টাকা করে যখন ফ্যামিলি কার্ডের টাকাটা দিবেন XYZ যে কোনো গ্রামের মহিলা পাইলে খুশি হবে, কিন্তু আপনাকে তো বাস্তব চিন্তা করতে হবে। এই 2,500 টাকা পাওয়ার পর কি জমা রাখবে? খরচ করে ফেলবে। এই টাকাটা আপনি আর পাবেন না। এটা কোনো টেকসই সমাধান? আপনি 18 কোটি লোকের কার্ড দিয়ে সব, তাহলে তো সবারই কার্ড দিয়ে বসে থেকে আইডল থাকুক সবাই। বাস্তব সময় আমি বলছি যে 100 কার্ডে 2.5 লক্ষ টাকা হয়, 100 কার্ডে। এই 2.5 লক্ষ টাকায় 50,000 টাকা দিয়ে ট্রেনিং দেওয়ান, আর 2 লক্ষ টাকা দিয়ে তাকে বহির্বিশ্বে পাঠান। কাকে? যে সমস্ত ফ্যামিলিতে 18, 20, 22, 25 বছর ছেলে মেয়ে আছে। কি হবে? 100 লোকের কার্ডে 2.5 লাখ টাকা দিয়ে যদি 50,000 টাকা ট্রেনিং দেন আর 2 লাখ টাকা তারা বিদেশ পাঠিয়ে দেন, তারপর যদি বলেন তুমি এই টাকাটা পর্যায়ে কোনো ফেরত দিবা, আমি নিশ্চিত সে ফেরত দিবে। যে কোনো ফ্যামিলির ছেলে ফেরত দিবে। তারপরে সে যা টাকা পাঠাবে সব ফরেন রেমিটেন্স, প্লাস ওই পরিবারটার দিকে আর তাকাইতে হবে না, এই সরকারের পিছন ফিরে তাকাতে হবে না। পরবর্তীকালে তার একটা ছোট ভাইকে সে নিয়ে যাবে। আপনি দেখেন টাকা ফেরত আসবে সব। এটা হলো একটা টেকসই সমাধান। এখন আপনি যদি না নেন, আপনি যদি মুখরোচক আলাপ করেন ফ্যামিলি কার্ড, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? এই জন্য বললাম এই পার্লামেন্টটা কেন প্রয়োজন নাই, কারণ আপনি যা খুশি তাই করতে পারেন। আপনার একটা ভোটের জন্য আপনার দিকে আমার তাকাইতে হবে না, এটা তো পরিষ্কার। একটা ভোটের জন্য যদি আমার কারো দিকে তাকাইতে না হয় তাহলে ইউ আর ওয়েস্টিং টাইম। প্রতি মুহূর্তে 2,74,000 কিংবা অন্যান্যদের মতে 1,36,80,40,000 টাকা খরচ। ওয়াই? আপনি ভাবেন না প্রতি মিনিটে যদি আপনি 1.5 লক্ষ টাকা করে খরচ করেন তাহলে কোথায় যাচ্ছি আমি, এবং এটার ইউজটা কি আমাকে বলতে হবে। আমি আবারও বলছি পার্লামেন্টে কোনো ইউজ নাই।